নমস্কার সকলকে আপনাদের ইউটিউব চ্যানেল ইকো ভিশনে এবং এই ইউটিউব এই ইউটিউব চ্যানেলে আমি কন্টিনিউয়াসলি আপনাদের যে এসটিপিজিটি এসটিপি এসটিজিটি এসটিজিটি যে ইকোনমিক্স চলছে কোর্সটা, এই ইকোনমিক্সের পার্টগুলি আমি প্রত্যেকটা পার্ট যতটুকু পসিবল হয় শর্টলি আমি ডিসকাস করছি। তো এই সিরিজের মধ্যে আজকে আরেকটা নতুন নিউ টপিক নিয়ে এসেছি, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট টপিক, খুবই গুরুত্বপূর্ণ টপিক। তাহলে এটার উপর আজকের যে লেকচারটা এটা খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ আজকের লেকচারটা থেকে মোটামুটি কিন্তু আপনারা 1 মার্কস ক্যারি করতে পারেন, 1 মার্কস ক্যারি করতে পারেন আজকের লেকচারটা থেকে। কারণ এটা হলো, আজকের লেকচারটা হলো যে আমাদের ইউনিট 1 আছে, ইউনিট 1-এর যে সেকেন্ড পার্টটা আছে, সেকেন্ড পার্টটা যে আছে এটা এটা যেমন মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্সের যে টপিকটা এটা এই যে ইউনিট 1 টপিক 2, টপিক 1 কমপ্লিট করে নিয়েছি। এখন টপিক 2টা স্টার্ট করেছি, মাইক্রো অ্যান্ড ম্যাক্রো। তো মাইক্রো অ্যান্ড ম্যাক্রো কনসেপ্টটা আজকে করাবো এবং এটা থেকে কোশ্চেন কিন্তু হবে। আর আজকে এমনভাবে ক্লাসটা করাবো যাতে কিনা একটা জিনিস যাতে এই টপিক থেকে মিস না হয়। তাহলে ক্লাসটা স্কিপ না করে পুরোটা আপনারা মনোযোগ সহকারে দেখুন, তাহলে অবশ্যই এই ইউনিট থেকে 1 মার্কস বা 2 মার্কস যতটুকুই আসে এটা আপনার ইজিলি কভার করতে পারবেন। এবং এই চ্যানেলের মধ্যে যেহেতু এসটিপিজিটির পিজিটি বলছি বারবার, পিজিটি না, এসটিজিটি ইকোনমিক্স, এসটিজিটি ইকোনমিক্স যে কোর্সটা এটা কম্প্রিহেন্সিভলি কিন্তু আপনারা প্রত্যেকটা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। এই জন্য প্রত্যেক আপডেট পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটি ভিডিওকে লাইক করবেন আর কমেন্টের মধ্যে জানাবেন ভিডিওগুলি কেমন হচ্ছে বা কোনো ইমপ্রুভমেন্টের দরকার আছে কিনা বা কোনো ডাউট থাকলে অবশ্যই আপনারা জানাবেন। আর আহ, মানে বেল আইকনটাকে বাজিয়ে রাখতে পারেন, তাহলে আমার যে নতুন নতুন আপডেটগুলি আসবে অটোমেটিকলি আপনাদের মোবাইল ফোনে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। তাহলে প্রিপারেশনটা আপনাদের জন্য খুবই ভালো হবে। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা পুশ করে রাখুন। তাহলে নেক্সট টপিকটা দেরি না করে টপিকটা স্টার্ট করা যাক। টপিকটা টপিকটা কি? টপিকটা আজকের টপিক হলো ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি, যেটা কিনা ইউনিট 1-এর সেকেন্ড পার্ট। তো বর্তমানকালে অর্থনীতির আওতা অনেক প্রসারিত। অর্থনৈতিক আওতা প্রসারিত মানে এই যে প্রসারিত, অর্থনৈতিক আওতা প্রসারিত, এটা দিয়ে কি বোঝাচ্ছে? মানে অর্থনীতির আন্ডারে অনেকগুলি পার্ট আছে, কিন্তু পার্ট আছে। যেমন এই যে অর্থনীতিটা আছে না, এই যে অর্থনীতি, এই অর্থনীতির আন্ডারে কিন্তু অনেকগুলি পার্ট আছে। মাইক্রো আছে, ম্যাক্রো আছে, তারপরে বিজনেস ইকোনমিক্স আছে, তারপরে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স আছে, ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স আছে, ফাইন্যান্স আছে। এগুলি অনেক, আওতাটা কিন্তু অনেক বড়। আরো মেনি মোর আছে, আরো অনেকগুলি আছে। তো এই যে আওতাটা যে অনেক বড়, এই আওতার মধ্যে কিন্তু ব্যষ্টিক আর সামষ্টিক অর্থনীতিটা শুধু আমাদের সিলেবাসে আছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থনীতির বিভিন্ন তাত্ত্বিক বাস্তব ধারণাকে সমগ্ররূপে উপলব্ধি করার জন্য বৃহৎ আওতাকে 1933 সালে কিন্তু 1933-তে ওসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাগনার ফ্রিস ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি নামে 2 ভাগে ডিভাইড করেছে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ জিনিস কি মনে রাখার, এবং এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন পেয়ে গেলাম। প্রত্যেকটা মানে যে প্যারা আছে, প্রত্যেকটা প্যারাতে প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট থাকে না, কিছু কিছু ইম্পর্টেন্ট লাইন থাকে, এগুলি আমাদেরকে ভালোভাবে নোটিস করতে হবে। এই লাইনের মধ্যে কি ইম্পর্টেন্ট পেলাম, যে এই যে 2টা পার্টে ডিভাইড করা হয়েছে ব্যষ্টিক আর সামষ্টিককে, এই যে 2টা পার্টে ডিভাইড করা হয়েছে, কে ডিভাইড করেছে কোশ্চেন আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। কে করেছে, কে করেছে নামটা মনে রাখতে হবে। উনি কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এটা মনে রাখতে হবে, এটার একটা কোশ্চেন হয়ে গেল এই লাইন থেকে। আর তিনি কবে করেছেন এটার একটা কোশ্চেন হলো। তাহলে আমাদের কম্পিটিটিভ এক্সামে কিন্তু এমসিকিউ আসবে, থিওরি আসবে না যে পুরাটা রাট্টা মারতে হবে, এরকম কিছু না কিন্তু। তো এটা জানা থাকতে হবে যে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলি কোনগুলি। যেমন এটা কবে এসেছে, কোন বিশ্ববিদ্যালয়, কে করেছেন ব্যষ্টিক আর অর্থনৈতিক ডিভাইডটা, 2টি ভাগে যে ভাগ করেছেন। তো এটা হলো গুরুত্বপূর্ণ। নেক্সট দেখে নেই, বর্তমানে জটিল অর্থনৈতিক সমস্যার আলোচনার ক্ষেত্রে এ শব্দ দুটি ব্যাপক জনপ্রিয় লাভ করেছে, ব্যাপক জনপ্রিয় লাভ করেছে এই দুটি শব্দ। কোন দুটি শব্দ? ব্যষ্টিক এবং সামষ্টিক যে শব্দগুলি, এই শব্দগুলি খুবই মানে ব্যাপক জনপ্রিয় লাভ করেছে। গত শতাব্দীতে 1930 থেকে 33 মহামন্দার পূর্বে ব্যষ্টিক অর্থনীতি এবং
এরপর মহামন্দার কারণ ও তার প্রতিকার নির্ভয়ে লর্ড জে এম কেইন্স, জন মিনার্ড কেইন্স তার একটা বুক লিখেছেন 1936-এ, যেটার নাম হলো দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি। গ্রন্থ প্রকাশের পর সামষ্টিক অর্থনীতির কিন্তু গুরুত্বটা অনেকটা বেড়ে যায়। তাহলে এই পুরোটা লাইন থেকে গুরুত্বপূর্ণ কি কি ওয়ার্ড পেলাম এখন, যেটা কিনা এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলি দেখে নিতে হবে। প্রত্যেকটা লাইনের মধ্যে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলি আছে এগুলি নোটিস করতে হবে ভালো করে কিন্তু এক্সাম ভালো করতে গেলে। আর আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ এগুলি কিন্তু ইম্পর্টেন্ট এক্সাম পারপাসের যেগুলি জিনিস আছে এগুলি কিন্তু আজকের লেকচারের মধ্যে সবগুলি আছে। তো দেখে নেব গুরুত্বপূর্ণ ওয়ার্ড কি। মহামন্দা, এটা হলো একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এটা কবে আসে? এটা এসেছিল 1930-এ। 1930-এর দিকে মহামন্দা এসেছিল। মহামন্দা মানে কি? ইউরোপের কান্ট্রি বা আমেরিকার মধ্যে প্রচুর পরিমাণে আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছে, রোজগার কমে গেছে, মানুষ খাবার পাচ্ছিল না, ঘরবাড়ি পাচ্ছিল না, এই ধরনের খারাপ পরিস্থিতি যেটা এটা তৈরি হয়েছিল। আর তখনই কিন্তু আবির্ভাব হয়, তখনই কিন্তু এই যে অর্থনীতি, সামষ্টিক অর্থনীতির আবির্ভাব ঘটে। আগে কিন্তু সামষ্টিক অর্থনীতির কনসেপ্ট ছিল না। এই মহামন্দার পরে যখন একজন বড় অর্থনীতিবিদ, উনার নাম হলো লর্ড জন মিনার্ড কিন্স। জন মিনার্ড কিন্স কিন্তু তখন 1936-এ, মানে ওই ঘটনার পরে, অবশ্যই প্রবলেম হলে প্রবলেমের পরেই তো রেমেডি আসবে না। তো প্রবলেম হলো 1930, রেমেডি আসলো কবে? 1936। 1936 উনি একটা বুক প্রকাশ করলেন, দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি। এবং ওইটার মধ্যে তিনি এই প্রবলেমের যে মানে মহামন্দার যে প্রবলেমগুলি আছে এই প্রবলেমের সলিউশন কিন্তু এই এই বুকের মধ্যে তুলে ধরলেন এবং তখনই উৎপত্তি ঘটে আমাদের যে সামষ্টিক অর্থনীতির উৎপত্তি ঘটে। এবং এই যে ব্যষ্টিক অর্থনীতি আর সামষ্টিক অর্থনীতির মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট হয়, তখনই কিন্তু ক্রিয়েট হয়। এজন্য আমরা আমরা সবাই জানি এটা, যে অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। কিন্তু আবার ম্যাক্রো ইকোনমিক্সের জনক যদি আসে, এরকম ভাবে কোনো আসে, তাহলে আপনারা মনে রাখতে হবে কিন্তু এটা জন মিনার্ড কিন্স। কারণ ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে মানে খুবই গুরুত্বপূর্ণ অবদান যার আছে ওনার হলো জন মিনার্ড কিন্স, যিনি অবদান রেখেছেন 1936-এ নিজের বুকের মাধ্যমে। এই জিনিসটা কিন্তু ধ্যান রাখতে হবে। মহামন্দা যখন এসেছিল তখন কিন্তু জন মিনার্ড কিন্স নিজের মতামত প্রকাশ করেছেন। এবং মতামত কিভাবে প্রকাশ করেছেন? আগেকার যে ক্লাসিক্যাল ইকোনমিক্স যারা ছিল, ওই ক্লাসিক্যাল ইকোনমিক্স যারা ছিল তাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে জন মিনার্ড কিন্স ক্রিটিসাইজ করেছে। কেন ক্রিটিসাইজ করেছে? কারণ ক্লাসিক্যাল ইকোনমিক্সরা বলেছে যে অর্থব্যবস্থার মধ্যে সরকারের কোনো হস্তক্ষেপ থাকা জরুরি না, সরকারের কোনো দরকার নেই। ক্লাসিক্যাল ইকোনমিক্স তারা বলেছে। তো আমি ডিফারেন্সটা একটু ক্রিয়েট করে দিই ব্যষ্টিক আর সামষ্টিকের মধ্যে, ডিফারেন্সটা একটু বলে দিই। ব্যষ্টিকরা সাপোর্ট করতো ক্লাসিক্যাল ইকোনমিস্ট, সামষ্টিককে সাপোর্ট করতো কেনশিয়ান ইকোনমিস্ট, মানে কেনশিয়ান এবং কেনশিয়ানকে যারা ফলো করে কেনশিয়ান ইকোনমিস্ট। তো ডিফারেন্স কি? ব্যষ্টিকের মধ্যে বলতো সরকারের দরকার নেই, সামষ্টিকে তারা বলতো সরকারের দরকার আছে। ব্যষ্টিকে তারা বলতো যে অর্থব্যবস্থার মধ্যে সবসময় ফুল এমপ্লয়মেন্ট। সামষ্টিকের তারা বলতো, মানে কেনসের তারা বলতো, কেনশিয়ান বা কেনশিয়ানকে যারা ফলো করে তারা বলতো যে অর্থব্যবস্থার মধ্যে ফুল এমপ্লয়মেন্ট কোনো সময় থাকে না। ব্যষ্টিক ক্লাসিক্যাল ইকোনমিক্স তারা বলতো ইন্টারন্যাশনাল ট্রেডের দরকার নেই, সামষ্টিক তারা বলতো যে ইন্টারন্যাশনাল ট্রেডের দরকার আছে। উৎপাদন প্রক্রিয়ার মধ্যে ব্যষ্টিক তারা বলতো সরকারের হস্তক্ষেপ থাকা দরকার নেই, আপনা আপনি চলবে, সাপ্লাই ক্রিয়েটস ইন ওন ডিমান্ড, এই ধরনের কনসেপ্ট ছিল। কিন্তু কেঞ্জ বলেছে যে না, উৎপাদন ক্ষেত্রের মধ্যে সরকারের হস্তক্ষেপ করা খুবই জরুরি। তো এইভাবে ক্লাসিক্যাল ইকোনমিস্টের ধারণাকে ক্রিটিসাইজ করে 1936-এ উনি তার বই প্রকাশ করেন। বইয়ের মধ্যে এই সমস্ত জিনিস লেখা ছিল। ক্লাসিক্যাল ইকোনমিক্সকে প্রচুর পরিমাণে ক্রিটিসাইজ করেছে মডার্ন ইকোনমিক্স, বা আমরা যে বলি কেনশিয়ান ইকোনমিক্স, তারা ক্রিটিসাইজ করে বলেছে যে না, সরকারের হস্তক্ষেপ দরকার আছে। এবং এখানেই কিন্তু ক্রিয়েট হয়ে যায় দুইটার মধ্যে ডিফারেন্স, ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির যে ডিফারেন্সটা এখানেই কিন্তু ক্রিয়েট হয়ে যায়। তাহলে আশা করি বেসিক যে কনসেপ্টটা এটা আপনাদের ক্লিয়ার হয়েছে, দুইটার মধ্যে যে ডিফারেন্সটা কি। এখন আমরা ব্রিফলি দেখে নেব, একদম শর্টলি দেখে নেব যে ব্যষ্টিক অর্থনীতি কি। ব্যষ্টিক অর্থনীতি, প্রথম কথা হলো যে ব্যষ্টিক শব্দটি একটা ইংরেজি শব্দ, মাইক্রো। এটা কোথা থেকে এসেছে এক্সাম পয়েন্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ থেকে। এবং শব্দটা কি ছিল? গ্রিক শব্দটা ছিল মাইক্রোস ছিল।
মাইক্রোস শব্দ। তাহলে মাইক্রোস যে গ্রিক ওয়ার্ড ছিল, ওই গ্রিক ওয়ার্ড থেকে মাইক্রোর আবির্ভাব হয়। এটা এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। আরেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট কি, এটার মানেটা কি? এটার মানে হলো ক্ষুদ্র, ক্ষুদ্র বা ভেরি স্মল অথবা অতি ক্ষুদ্র বলা হয় মাইক্রো ইকোনমিক্সকে। অর্থনীতির পাশাপাশি আমি ম্যাক্রোর জন্য বলে দিই, ম্যাক্রো কিন্তু সেম গ্রিক ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে, তো জিনিসটা মনে থাকবে এবং ক্লিয়ার হবে, এই জন্য আমি বলে দিই। মাইক্রো ম্যাক্রো দুটোটাই গ্রিক ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে। মাইক্রো নেওয়া হয়েছে মাইক্রোস ওয়ার্ড থেকে, ম্যাক্রো নেওয়া হয়েছে ম্যাক্রোস ওয়ার্ড থেকে, দুটোটাই গ্রিক শব্দ। এবং মাইক্রন মানে হলো ক্ষুদ্র আর ম্যাক্রন মানে হলো বৃহৎ। তো এটা জিনিসটা ক্লিয়ার করে দিলাম। এখন স্পেসিফিক্যালি মাইক্রোটাকে নোটিস করি। অর্থনীতির প্রতিটি এককের আচরণ কার্যকলাপ যখন পৃথক পৃথকভাবে আমরা সমালোচনা করি, যখন পৃথক পৃথকভাবে যে কোনো জিনিসগুলিকে আমরা যখন যে কোনো অর্থনৈতিক কার্যকলাপকে যখন আমরা পৃথক পৃথকভাবে আলোচনা করি, তখন এটাকে বলা হয় মাইক্রো ইকোনমিক্স, ব্যষ্টিক অর্থনীতি বলা হয়। যেমন পৃথক পৃথকভাবে কি হতে পারে? ব্যক্তিগত চাহিদা, একজনের চাহিদা পৃথক। যোগান, একজনের আয়, একজনের ভোগ, একজনের সঞ্চয়, একজনের বিনিয়োগ। যখন আমরা অর্থনৈতিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে শুধুমাত্র যে কোনো ভেরিয়েবল, এই যে ভেরিয়েবলগুলি আছে, এই সমস্ত ভেরিয়েবলগুলিকে যখন আমরা একা বা ব্যক্তিগতভাবে দেখব, একজনের চাহিদা, একজনের যোগান, একজনের আয়, একজনের ভোগ, যখন আমরা ক্ষুদ্রভাবে জিনিসগুলিকে নোটিস করব, তখন এটাকে বলা হবে মাইক্রো ইকোনমিক্স। আই থিঙ্ক এই জিনিসটা ক্লিয়ার হয়েছে আপনাদের। নেক্সট হলো যে মাইক্রো ইকোনমিক্সের ডেফিনেশন আলাদা আলাদা অর্থনীতিবিদ নিজের মতন করে আলাদা আলাদাভাবে দিয়েছে, কিন্তু আলাদা আলাদাভাবে দিলেও সবার মধ্যে একটা জিনিস কমন থাকবে, যেটা হলো একক। একক বা একা বা একজন ব্যক্তির কথা বলবে, একটি ফার্মের কথা বলবে, মানে ওয়ান আর কি, সিঙ্গেলের কথা বলবে, এটা কমন থাকবে প্রত্যেকজন। তো এটাও খুবই গুরুত্বপূর্ণ এক্সামের জন্য। আলাদা আলাদা অর্থনীতিবিদ কিভাবে ব্যষ্টিক অর্থনীতিকে ডিফাইন করেছে। তো ব্যষ্টিক অর্থনীতি এক একটি ফার্ম, প্রত্যেক পরিবার, উনার মতে আর কি অর্থনীতিবিদ বোল্ডিং এর মতে উনি বলেছেন ব্যষ্টিক অর্থনীতি এক একটি ফার্ম। দেখুন, একটা ফার্ম, প্রত্যেক পরিবার, এখানেও কিন্তু একটা, প্রত্যেক মানে একটা বোঝাচ্ছে, প্রত্যেক দ্রব্য মানে একটা দ্রব্য। তার মানে যখন সমস্ত জিনিস এককভাবে যখন আমরা দেখব, একটিভাবে ক্ষুদ্রভাবে যখন আমরা দেখব, তখন এটাকে বলা হবে মাইক্রো ইকোনমিক্স। হ্যান্ডারসন কোয়ান্টের ভাষায় এখানেও একক যে ওয়ার্ডটা, এটা সিমিলার পাবেন। ব্যষ্টিক অর্থনীতি হলো ব্যক্তি মানে কি? একজন সুনির্দিষ্ট ব্যক্তিবর্গ, সুনির্দিষ্ট বলা হচ্ছে, ব্যক্তিবর্গ হতে পারে, এটাও কিন্তু একক। তো যে কোনো জিনিস যখন আমরা এককভাবে দেখি, মরিস কি বলেছেন? মরিস বলেছেন অর্থনীতির আনুবীক্ষণিক অবলোকন বা বিশ্লেষণকে ব্যষ্টিক বলে। মানে আনুবীক্ষণিক মানে কি? আমরা ছোট জিনিসগুলিকে দেখি না আনুবীক্ষণিক যন্ত্র দিয়ে। তো এখানে এটা উনি আনুবীক্ষণিক ওয়ার্ডটা দিয়ে ইকোনমিক্সটাকে বোঝাতে চেয়েছেন, যে ব্যষ্টিক ইকোনমিক্সটাকে বোঝাতে চেয়েছেন যে ব্যষ্টিক অর্থনীতিটা কতটা ছোট, একটা আনুবীক্ষণিক যন্ত্র দিয়ে দেখা যাবে এত ছোট উনি। তাহলে এখানেও একক বুঝিয়েছেন এবং একটি বুঝিয়েছেন, ছোট বুঝিয়েছেন মাইক্রো ইকোনমিক্সকে। নেক্সট হলো অ্যামোসের মতে ব্যষ্টিক অর্থনীতি হলো অর্থনীতির একটি শাখা। স্বাভাবিক, অর্থনীতির মধ্যে অনেকগুলি শাখা আছে, আমি প্রথমেই বললাম। এখানে ম্যানেজমেন্ট আছে, কি বলে, বিজনেস ইকোনমিক্স আছে, তারপরে মাইক্রো ম্যাক্রো ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, এগ্রিকালচার ইকোনমিক্স, এগুলি অনেকগুলি আছে। তো এগুলির মধ্যে মাইক্রো ইকোনমিক্সও কি? মাইক্রো ইকোনমিক্স একটা গুরুত্বপূর্ণ শাখা। তাহলে এই হলো মাইক্রো ইকোনমিক্সের কনসেপ্ট। এখন আমরা দেখে নিই ম্যাক্রোটাকে, ডিটেলসে ম্যাক্রোটাকে। তো ম্যাক্রোটা বোঝার একমাত্র এক সহজ উপায় হলো, ম্যাক্রোটা হলো মাইক্রোর উল্টা। তার মানে কি? যে সমস্ত জিনিসগুলি এককভাবে আমরা দেখছি, এগুলি আমরা যখন বৃহৎভাবে দেখব, টোটাল, তখন এটা হয়ে যাবে ম্যাক্রো। যেমন আমি প্রথমেই বলে দিলাম, ম্যাক্রো সামষ্টিক অর্থটিও ইংরেজি শব্দ, যেটা কিনা এসেছে গ্রিক থেকে, যেটার গ্রিক ওয়ার্ডটা হলো ম্যাক্রোস, যেটা মানে বোঝায় বৃহৎ বা বড় বা লার্জ বা হোল বোঝায় ম্যাক্রো ইকোনমিক্সটা। তো অর্থনীতির আওতাভুক্ত কোনো বিষয়কে যখন আমরা সামগ্রিকভাবে দেখি, যখন আমরা টোটাল সামগ্রিকভাবে দেখি, তখন এটাকে কি বলা হয়? তখন এটাকে বলা হয় ম্যাক্রো ইকোনমিক্স। সামগ্রিকভাবে দেখি, সামগ্রিক অথবা জাতীয় পর্যায়ে যখন বিশ্লেষণ করি, তখন তাকে কিন্তু সামষ্টিক অর্থনীতি বলে।
অর্থনীতির যেকোনো বিষয়ের সব এককের আচরণ, কার্যাবলী সমষ্টিগতভাবে আলোচনা করা হয়। মানে যখন আমরা অর্থনীতির বিশেষ আচরণগুলিকে আমরা সমষ্টিগতভাবে আচরণ করি। কিভাবে? সমষ্টিগত। তখনই কিন্তু এটাকে বলা হয় ম্যাক্রো ইকোনমিক্স। সমষ্টি টোটাল হয়ে গেল। তো টোটাল যখন হয়ে গেল এটা অটোমেটিক্যালি হয়ে গেল কি? ম্যাক্রো ইকোনমিক্স। যেমন কি হতে পারে? এখানে সব টোটাল থাকবে। লক্ষ্য করুন আপনারা। চাহিদা কিসে আছে? টোটালে আছে, সামগ্রিকে। যোগানটা কিসে আছে? সামগ্রিকে আছে, মানে টোটাল। ভোগটা কিসে আছে? সামগ্রিকে আছে, মানে টোটাল। মানে ম্যাক্রো ইকোনমিক্স মানেই হলো স্টাডি এজ এ হোল বা টোটাল, যেকোনোকে সামগ্রিককে যখন বোঝাবে। তাহলে একই ভেরিয়েবল মাইক্রো হতে পারে, ম্যাক্রো হতে পারে। ডিপেন্ড করে এটা ইন্ডিভিজুয়াল নাকি এটা সামগ্রিক। যেমন এখানে যে ওয়ার্ডটা দিল, এখানে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই চাহিদা, চাহিদা বা যোগান, এই চাহিদাটাই কিন্তু মাইক্রো হতে পারে, ম্যাক্রো হতে পারে। যখন একজন ব্যক্তির চাহিদা, মাইক্রো। যখন সবার সামগ্রিক চাহিদা, ম্যাক্রো। যখন যোগানটা একজন ব্যক্তির হবে, মাইক্রো। যখন যোগানটা সামগ্রিক হবে, টোটাল হবে, তখন হয়ে যাবে ম্যাক্রো। তাহলে একই ভেরিয়েবল মাইক্রো হতে পারে, ম্যাক্রো হতে পারে। ডিপেন্ড করে এটার ব্যবহারের উপর। সামগ্রিক হয়ে গেলেই ম্যাক্রো, আর ব্যক্তিগত থাকলেই মাইক্রো, সেম ভেরিয়েবলটাই। তো স্বাভাবিক এখানে যা কিছু থাকবে সব এগ্রিগেট লেভেলে থাকবে। যেমন মূল্য স্তর বা মজুরি স্তর বোঝাচ্ছে। মূল্য স্তর মানে জিনিসপত্রের, সব কটা জিনিসপত্রের দাম বোঝাচ্ছে। মজুরি স্তর মানে সব কটা এমপ্লয়মেন্টের ওয়েজের কথা বলা হচ্ছে। জাতীয় আয় মানেই তো ম্যাক্রো, কারণ জাতীয় আয় একজনের আয় না, পুরো দেশের আয়, এই জন্য জাতীয় আয় ম্যাক্রো। তারপরে সামগ্রিক বিনিয়োগ ব্যয়, এই যে সামগ্রিক বিনিয়োগ ব্যয়, টোটাল যে ইনভেস্টমেন্ট, এটাও সামগ্রিক। তার মানে সামগ্রিক মানে কি? সামগ্রিক মানেই হলো এটা, সামগ্রিক মানেই হলো এটা এটা ম্যাক্রো ইকোনমিক কনসেপ্ট, যেহেতু এটা টোটাল বোঝাচ্ছে এই জন্য। তারপরে জাতীয় সঞ্চয়, পুরা দেশের সঞ্চয়, ম্যাক্রো। হ্যাঁ, নিয়োগ স্তর, ম্যাক্রো। তাহলে এগুলির মধ্যে যা আমরা এক্সাম্পল দেখলাম, সবগুলি কিন্তু এক একটা সমষ্টি, এবং সমষ্টিটাকেই ম্যাক্রো ডিফাইন করে, বা সমষ্টিটাকেই ম্যাক্রো বোঝায়। আলাদা আলাদা অর্থনীতিবিদের মতে আমরা ডেফিনেশনটা একটু দেখে নেব, এবং কমন এটার মধ্যে এটাই পাবো যে এখানে সমষ্টি বোঝাবে, টোটাল বোঝাবে। আগেরটার মধ্যে ব্যক্তি বুঝিয়েছে, একক বুঝিয়েছে, এখানের মধ্যে সমষ্টি বোঝাবে, এটাই কমন থাকবে। তো বোল্ডিং এর মধ্যে সামষ্টিক অর্থনীতি হলো ব্যক্তির আয়ের পরিবর্তে জাতীয় আয়, মানে ব্যক্তির আয় বোঝায় না, কি বোঝায়? জাতীয় আয় বোঝায়। তার মানে সমষ্টি। কোনো নির্দিষ্ট দ্রব্যমূল্যের পরিবর্তে মূল্য স্তর বোঝায়। তাহলে একটি নির্দিষ্ট দ্রব্য না, কিন্তু পুরা মূল্য স্তরের কথা বলা হচ্ছে। তার মানে এটা কি হবে? এটা সামষ্টিক হবে। দ্রব্যের ব্যক্তিগত উৎপাদন না কিন্তু, তাহলে কিসের উৎপাদন? পুরা জাতীয় উৎপাদনের কথা বলা হচ্ছে, পুরা দেশের জাতীয় উৎপাদন। তার মানে কি? টোটালের কথা বলা হচ্ছে, তার মানে ম্যাক্রো। সেম ভাবে হ্যান্ডারসনের মতে সামষ্টিক অর্থনীতি আলোচনা করে সামগ্রিক বিষয়াদি, যেমন মোট কর্মসংস্থান বা জাতীয় আয়। তাহলে জাতীয় আয় এটা ম্যাক্রো কনসেপ্ট উনার মতে। এমসের মধ্যে ম্যাক্রো ইকোনমিক্স ইজ এ ব্রাঞ্চ অফ ইকোনমিক্স দ্যাট স্টাডিজ দ্য এন্টায়ার ইকোনমি মানে কি? সমগ্র অর্থনীতি। সমগ্র অর্থনীতিটাকে যেটা স্টাডি করে এটা হলো ম্যাক্রো ইকোনমিক্স। তাহলে সামগ্রিক অর্থনীতি হচ্ছে অর্থনীতির শাখা বা সমগ্র অর্থনীতি নিয়ে আলোচনা করে। অধ্যাপক স্যামুয়েলসনের মতে আহ, আহ, বাহ্যিক চলক অনিয়ন্ত্রিত ধরে নিয়ে অর্থনীতির অর্থনীতির অর্থনৈতিক নীতির মাধ্যমে সামগ্রিক লক্ষ্যে উপনীত হওয়ার প্রচেষ্টা, মানে সামগ্রিক, এখানে আছে লক্ষ্যে উপনীত হওয়ার, এখানে সামগ্রিক, এই যে ওয়ার্ডটা সামগ্রিক। যখন আমরা সামগ্রিক টোটাল এই ধরনের কিছু পেয়ে যাব না, তখনই বুঝে যাবো যে এটা কি? এটা ম্যাক্রো ইকোনমিক কনসেপ্ট। তাহলে বুঝা গেল আশা করি। এখন এই জিনিসটাকে আরো ক্লিয়ারিফাই করার জন্য, যাতে আপনাদের 1 মার্কসটা কনফার্ম হয়ে যায়, এই জন্য ডিফারেন্সটাকে দেখছি, দুইটার মধ্যে যে ডিফারেন্সটা, কারণ ডিফারেন্স থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। আর আমি আবারও বলছি, এই লেকচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা ভালো করে দেখবেন, ভালো করে বুঝবেন, পুরোটা ভিডিও দেখবেন স্কিপ না করে, তাহলে কিন্তু আপনাদের 1 মার্কস পাওয়ার চান্সটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এটা থেকে 1টা মার্কস আসবেই, 1 মার্কস আসবেই। ডিফারেন্সটা একটা করে দেখে নিই। ফার্স্ট যে ডিফারেন্স, অর্থনীতির যে শাখায় অর্থব্যবস্থার ক্ষুদ্র ক্ষুদ্র একক, যেমন একজন ভোগকারী বা একটি উৎপাদন বা একটি শিল্প প্রতিষ্ঠান, মানে ক্ষুদ্র ক্ষুদ্র বা একক যখন বোঝাবে, একজন, একটি যখন বোঝাবে, তখন এটাকে বলবো আমরা ব্যষ্টিক। সেম ভাবে যখন আমরা সেম জিনিসটাই কিন্তু ভেরিয়েবল ভোগ থাকুক বা উৎপাদন থাকুক, সেমটাই যখন টোটাল হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে সামষ্টিক। যেমন সামগ্রিক অর্থনীতির দিক তথা মোট ভোগ ব্যয় হতে পারে, বা মোট বিনিয়োগ হতে পারে, বা জাতীয় আয় হতে পারে, এটাও মোট। তখন এটা কিন্তু অটোমেটিকলি কি হয়ে যাবে? অটোমেটিকলি এটা সামষ্টিক হয়ে যাবে।
আরেকটা ডিফারেন্স দেখে নেই, অর্থ। এটা সংজ্ঞা দিয়ে ডিফারেন্স দেখলাম। তারপরে অর্থ। অর্থ কি? সিম্পল। মাইক্রো মানে ক্ষুদ্র, ম্যাক্রো মানে বৃহৎ। সিম্পল। মাইক্রো মানে ছোট, ম্যাক্রো মানে বড়। নেক্সট উদ্ভব যদি দেখি কোথা থেকে আসে, মাইক্রো এসেছে গ্রিক ওয়ার্ড মাইক্রোস থেকে, ম্যাক্রো এসেছে গ্রিক ওয়ার্ড, কিন্তু এটা আলাদা, ম্যাক্রোস থেকে এসেছে। সিম্পল ডিফারেন্স। আলোচনার বিষয় যদি বলি, এটা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে আলোচনা করে, আর এটা সামগ্রিক নিয়ে আলোচনা করে। সিম্পল ডিফারেন্স। বিশ্লেষণের কথা যদি বলি, এতে এক ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানের কথা কিন্তু বলা হয় এখানে। একটি মানে ভোক্তার আচরণ তত্ত্ব, প্রত্যেকজন ভোক্তার যে আলাদা আলাদা আচরণ তত্ত্বটা আছে বা বিশ্লেষণ আছে, এটাকে বলা হয় মাইক্রো। আর এটা হলো সামগ্রিক ভাবে বিশ্লেষণ করে, যেমন জাতীয় আয় পুরা দেশের জন্য, জাতীয় ভোগ পুরা দেশের জন্য। এটা পরিধি যদি বলি, স্বাভাবিকভাবে এটার পরিধি ক্ষুদ্র হবে, কারণ এটা একক নিয়ে আলোচনা করে। আর সামষ্টিক যেহেতু নিয়ে পুরা দেশের কন্ডিশন নিয়ে আলোচনা করে, তার মানে এটা কি হবে, এটার বিস্তৃতি কি হবে, বৃহৎ হবে এটার বিস্তৃতি। নেক্সট হলো মূল্য, মূল্যায়ন। এর মাধ্যমে কোনো সমস্যার মূলে প্রবেশ করা যায়। কোনো সমস্যার মূলে কেন প্রবেশ করা যায়? কারণ এটা ক্ষুদ্র। আমরা যখন ক্ষুদ্র লেভে কোনো জিনিসের ডিপে গিয়ে আলোচনা করি, তখনই কিন্তু এটার মূল সমস্যাটাকে আইডেন্টিফাই করতে পারি। আর আমরা যদি উপর দেখি, সামগ্রিক যেটা, সামগ্রিক তো টোটাল লেভেলে না, তো টোটাল লেভেলে যেটা দেখবে, এটা ডিপলি গিয়ে স্টাডি করতে পারবে না। যার কারণে মূল বা মূল্যায়ন এর মাধ্যমে সমস্যার সামগ্রিক মূল্যায়ন করা হয়। মানে সামগ্রিক মূল্যায়ন করতে পারবো, কিন্তু ক্ষুদ্রভাবে নিখুঁতভাবে ডিপলি কিন্তু মূল্যায়ন করতে পারবো না, সামগ্রিকভাবে করতে পারবো। এটা ডিফারেন্স। পূর্ণ নিয়োগের কথা যদি বলি, আমি প্রথমে বললাম যে এখানে ব্যষ্টিক অর্থনীতির মধ্যে ক্লাসিক্যাল ইকোনমিক্স তারা অলওয়েজ বলে পূর্ণ নিয়োগ, মানে সবসময় বলে ফুল এমপ্লয়মেন্ট, মানুষ বলে বেকার নেই, এই ধরনের কনসেপ্ট ছিল আগে। কিন্তু কেইন্স যখন এসেছে তখন বলেছে যে না, সামষ্টিক অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অবস্থা বিদ্যমান ধরে নেওয়াটা যায় না বলেছে। মানে সিম্পল ওয়ার্ডে ফুল এমপ্লয়মেন্ট ব্যষ্টিক অর্থনীতিতে থাকে ওনার ক্লাসিক্যাল ইকোনমিক্সের মতে, আর মডার্ন ইকোনমিক্স বা কেনশিয়ানের মতে ব্যষ্টিক অর্থনীতির মধ্যে ফুল এমপ্লয়মেন্ট থাকে না। এটাই হলো মেন ডিফারেন্স। নেক্সট ভারসাম্যের কথা যদি বলি, তাহলে এখানে আংশিক ভারসাম্য বা সাধারণ ভারসাম্য, যেটাকে ইকোনমিক্সের পাশে পার্শিয়াল ইকুইলিব্রিয়ামও বলা হয়, পার্শিয়াল ইকুইলিব্রিয়াম এখানে থাকে। আর এখানে থাকে জেনারেল ইকুইলিব্রিয়াম বা সামগ্রিক ভারসাম্য। কারণ এটা সামগ্রিক নিয়ে আলোচনা করে, এই জন্য এটা সামগ্রিক, পুরো দেশের ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের একটা ভারসাম্য এখানে থাকে। আর এখানে পুরো দেশের ডিমান্ড এন্ড সাপ্লাই না, কোনো একটা একজন ব্যক্তির ডিমান্ড এন্ড সাপ্লাই হতে পারে ভারসাম্য। তাহলে এটা হলো পার্শিয়াল, এটা হলো জেনারেল। নেক্সট হলো মানে প্রকৃত অর্থনৈতিক অবস্থার কথা যদি বলি, কোনো দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা ব্যষ্টিক অর্থনীতির আলোকে নির্ণয় করা যায় না। কেন যায় না? কারণ এটা তো স্পেসিফিক্যালি ইন্ডিভিজুয়াল লেভেলে ভাবে। ব্যষ্টিক অর্থনীতি শুধুমাত্র ব্যক্তি লেভেলে ভাবে। তাহলে একজন ব্যক্তির মুনাফা হচ্ছে দেখে আমরা বলতে পারবো না যে পুরা দেশের মুনাফা হচ্ছে, অথবা একজন ব্যক্তির ক্ষতি হচ্ছে বলে আমরা বলতে পারবো না যে পুরা দেশের ক্ষতি হচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে এই সমস্ত অর্থক্ষেত্রে, মানে এই যে ব্যষ্টিক অর্থ ব্যবস্থা, এখানে ব্যষ্টিক অর্থ ব্যবস্থার মধ্যে অর্থনীতির পুরা আলোকপাত নির্ণয় করা যায় না। কিন্তু সামষ্টিক যেহেতু পুরা দেশ নিয়ে আলোচনা করে, তার মানে এখানের মধ্যে অর্থনৈতিক অবস্থাটাকে সামষ্টিক অর্থনীতির আলোকে নির্ণয় করা যায়, বা পুরা মানে সামষ্টিক অর্থনীতি দিয়ে পুরা দেশের কন্ডিশনটাকে জাজ করা যায়, যেটা কিনা ব্যষ্টিক দিয়ে যায় না। তারপরে অর্থনীতির যে কোনো একক খাত বিষয়কে উত্তম রূপে বিশ্লেষণের জন্য ব্যষ্টিক অর্থনীতির গুরুত্ব অনেকটা বেশি। মানে একক রূপে দেখার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এটার মধ্যে সামগ্রিক রূপে কোনো কিছু দেখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর লাস্ট যে ডিফারেন্সটা, এটা হলো আহ, আহ, ব্যষ্টিককে ক্লাসিক্যাল বা নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা সাপোর্ট করে, সমর্থন করে। আর মডার্ন ইকোনমিক্স বা যেটা সামষ্টিককে আধুনিক অর্থনীতিবিদগণ সাপোর্ট করে, আধুনিক অর্থনীতিবিদগণ সাপোর্ট করে। তাহলে এখানের মধ্যে বুঝার বিষয় হলো, ব্যষ্টিককে ক্লাসিক্যাল সাপোর্ট করে, সামষ্টিককে আধুনিক অর্থনীতিবিদ সাপোর্ট করে। আর কিছু নিউ ক্লাসিক্যাল ইকোনমিস্ট আছে যারা কিনা ব্যষ্টিককেও সাপোর্ট করে, আবার সামষ্টিককেও সাপোর্ট করে। এটা হলো ডিফারেন্স দুটার মধ্যে। এখন আমি যদি বলি ইকোনমিস্ট কারা, বা এখানে ক্লাসিক্যাল বলতে কাকে বোঝাচ্ছে, নিউ ক্লাসিক্যাল বলতে কাকে বোঝাচ্ছে, আধুনিক বলতে কাকে বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে যারা ক্লাসিক্যাল থটকে ফলো করে তাদেরকে বলা হয় ক্লাসিক্যাল ইকোনমিস্ট। যারা মডার্ন ইকোনমিক্সকে ফলো করে তাদেরকে বলা হয় মডার্ন বা আধুনিক ইকোনমিস্ট বলা হয়। আর নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স বলা হয় যারা কিনা ক্লাসিক্যাল থটকে ফলো করে,
ক্লাসিক্যাল থটকে ফলো করে। আবার নিও ক্লাসিক্যালের মধ্যে কিছু, কিছু আছে যারা বেস্টিককেও সাপোর্ট করে, এজন্য নিও ক্লাসিক্যাল বেস্টিকের মধ্যেও আসে। তাহলে আজকে এই লেকচারটা এখানেই কমপ্লিট করলাম। এখন আপনাদেরকে আমি এটাই বলব যে আমার আপনাদের যে ইউটিউব যে ইকোনমিক্স এসটিজিটি যে প্রিপারেশনের চ্যানেলটাকে, এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটাকে পুশ করে রাখবেন, যাতে যখনই আমি নতুন কোনো আপডেট আপলোড করি আপনাদের এখানে অটোমেটিকলি চলে যায়, নোটিফিকেশন চলে যায়। এবং যে কোনো এসটিজিটি ইকোনমিক্স রিলেটেড যে কোনো প্রবলেম হলে আপনারা কিন্তু এই নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপে অথবা কলে যোগাযোগ করতে পারেন নির্দ্বিধায়। আমি কিন্তু উত্তর দেব যে কোনো প্রবলেম, যে কোনো কোনো এক্সাম রিলেটেড বা কোশ্চেন রিলেটেড বা এমসিকিউ রিলেটেড যাই হবে, কোনো প্রবলেম হলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাহলে আমি অবশ্যই আপনাদের ডাউটগুলি ক্লিয়ার করব এবং অবশ্যই আমি বলব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে পুশ করে রাখুন যাতে আপডেট যায়, এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্টের মধ্যে জানাবেন যে আমার ভিডিওগুলি কেমন লাগে। তাহলে এটাতে আমি মোটিভেটেড হব যদি ভালো লাগে। আর কোনো যদি ত্রুটি থেকে থাকে, প্রবলেম থেকে থাকে, তাহলেও আপনারা কমেন্টের মধ্যে জানাবে। আমি আমার নেক্সট ভিডিওর মধ্যে এটা ইমপ্রুভ করার জন্য চেষ্টা করব। তাহলে আজকের ক্লাসটা এখানেই রাখলাম। নেক্সট আবার নতুন লেকচারের সঙ্গে দেখা হবে।